পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মিস্টার অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসি খুশি মুখে। ক্রিকেটে ফেরার স্বস্তি যেন আলো হয়ে ফুটেছিল সাকিবের চোখে মুখে। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। গায়ে কালো জ্যাকেট আর মাথায় কালো ক্যাপ, মুখ ভর্তি হাসি নিয়ে সবাইকে আশ্বস্ত করার ভাবনা থেকেই হয়তো থামস আপে ইশারা করলেন অল গুড। যে খেলায় মজে কাটিয়ে দিলেন এক জীবনের বড় একটা সময়, তাতে ফেরার খুশি যেন ততক্ষণে আলো হয়ে ঠিকরে বেরোতে শুরু করেছে সাকিবের চোখ মুখ থেকে। পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছে যাওয়া সাকিবের এমনই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে তার দল লাহোর কালান্দার্স। অসময়ের 10 ফোরে আটকে পড়া লাল সবুজের জার্সিতে দুনিয়া কাঁপানো নবাবের পিএসএল উপলক্ষে ক্রিকেটে ফেরা যে তার ডুবন্ত ক্যারিয়ারের নৌকার পালে খানিকটা হলেও বয়ে এনেছে আশার এক পশলা ঝড়ো বাতাস। দেমিন বিজনেস সাকিব সহ বাকিদের নিয়ে করা কালান্দার্সের সোশ্যাল মিডিয়া ওই পোস্টের এক লাইনে এভাবেই যেন প্লেয়ারদের লক্ষ্যে অটুট থাকার সংকল্পটা বোঝাতে চাইল ফ্র্যাঞ্চাইজিটি। রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় দলের দরজা থেকে সরে যাওয়াটা মিস্টার 75 এর নিয়ন্ত্রণে না থাকলেও যে ব্যাপারটা কন্ট্রোলের রিমোট তার হাতে ছিল, সেই ফিটনেস আর নিজের ক্রিকেটটাতে জং পড়তে না দেওয়ার ব্যাপারটায় যে সাকিব মিন্স বিজনেস, তা এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা না রেখেও ফিজিক্যালি হালকা পাতলা ঝরঝরে থাকাটায় বোঝা গেল স্পষ্ট। বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার পর সে দায় থেকে মুক্তি পেতে যে পরিশ্রম শুরু করেছিলেন, তা দায় মুক্তির পরও না থামানোতেই হয়তো নিজেকে রাখতে পেরেছেন ক্রিকেট রেডি, যে কারণে ঋষাদের বিকল্প হিসেবে ডাক পেতেই হাজির হয়েছেন পিএসএল মাতাতে কালান্দার্স শিবিরে। এর আগেও সাকিব পিএসএল খেলেছেন পেশোয়ার জালমি আর করাচি কিংসের মতো দলের হয়ে। এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে 13 ইনিংস ব্যাট করে রান করেছেন 181, গড় প্রায় 17। অন্যদিকে বল হাতে 12 ইনিংসে উইকেট তুলেছেন 8টি, ইকোনমি প্রায় 7.5। ক্যারিয়ারের পরন্ত বেলায় পশ্চিম আকাশে ঝুলে থাকা এই নক্ষত্র ক্রিকেটে ফেরাটা পিএসএল এর মাধ্যমে রাঙাতে পারলে তা হবে নক্ষত্রের শূন্যতায় মিলে যাওয়ার আগে সুপারনোভা আবেগে মহাবিশ্বের প্রতিটি কোণা আলোকিত করার তাড়না। আর যদি ফেরাটা বিবর্ণই হয়, তবুও সাকিবের ক্রিকেটীয় গৌরব কমবে না একটুও, বরং যতদিন আছে ধ্রুবতারা রাতের আকাশের সেদিকটাতে চেয়ে পাওয়া অকারণ আনন্দের উপলক্ষ হয়ে রইবেন। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের যাতায়াত সুবিধায় রোড ম্যাপ করছে বাফুফে। এদের ছুটিতে যেন মাঠে আসতে ফ্যানদের সমস্যা না হয়, তাই বিশেষ বাস ও মেট্রো রেলের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন দর্শকদের জন্য থাকছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স। আসছে সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলাযোগের হাতে, যার ষষ্ঠ পর্ব পার্থমণিকের রিপোর্টে। পাখির চোখে জাতীয় স্টেডিয়াম, যার চারপাশে শিরা উপশিরার মতো এসে মিলিত হয়েছে ঢাকার বিভিন্ন পথ, যে পথ ধরে 10 জুন বইবে জনস্রোত। কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যে পড়েছে ঈদের ছুটিতে, দূর দূরান্ত থেকে দর্শক আসবে কি করে? ঐতিহাসিক এই ম্যাচে দর্শকদের মাঠে আসা যাওয়া সহজ করতেই বাফুফে নিয়েছে মাস্টার প্ল্যান, যে প্ল্যান অনুযায়ী ঢাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে বাস মেট্রো রেলের বিশাল এক নেটওয়ার্ক। একটা দল, সাথে কোটি মানুষের সমর্থন, মাঠে 23 জনের যুদ্ধ, গগনবিদারী স্লোগানে গ্যালারি হবে উন্মত্ত। ডেডলাইন 10 জুন, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে 18,000 দর্শক আসবে জাতীয় স্টেডিয়ামে। সেই দর্শকদের কিভাবে স্বাগত জানানো হবে? ফুটবলের উৎসবে দর্শকদের অভ্যর্থনার বিস্তারিত আমাদের জানাবেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। 10 জুনের খেলা নিয়ে আমাদের একটা প্রক্রিয়া চলছে, যে এটা ঈদের সময় খেলাটা হবে। সো আমরা চাবো, আমাদের বাফুফে থেকে অলরেডি কমিউনিকেশন করছে ঢাকা মেট্রো রেলের সাথে এবং বিআরটিসির সাথে, যে আমাদের ট্রান্সপোর্ট যেন থাকে ঈদের ছুটিতে, যেন দর্শকরা খেলা দেখতে আসতে পারে দূর দূরান্ত থেকে। দর্শকরা তো পুরো বাংলাদেশ থেকে আসবেন ঢাকায় এই ম্যাচটাকে সামনে রেখে, তো আপনারা কোন কোন রুটগুলো চিন্তা করছেন যে রুটগুলোতে এই বাস সার্ভিস দেওয়া যেতে পারে? আমরা চাচ্ছি ঢাকাকে ইউটিলাইজ করতে। প্রথমে ঢাকা ইউটিলাইজ হলে তো আপনারা দেখবেন এয়ারপোর্ট স্টেশন থেকে আসবে, কমলাপুর থেকে আসবে, যদি কোনো বাস টার্মিনাল থাকে বাস টার্মিনাল ওখান থেকেও কিছু বাস ছাড়বে। আপনারা যে বাসের কথা বলছেন, যে বাস দিয়ে দর্শকদের আনা, দর্শকদের আবার পৌঁছে দেওয়া ওই স্পটগুলোতে, সেই ক্ষেত্রে কি টিকিটের ব্যবস্থা হবে? মানে বাসগুলো কি ফ্রি থাকবে, নাকি সেখানে টিকিট দিয়ে সেই বাসগুলো অ্যাক্সেস নিতে হবে? এটা মোস্টলি টিকিটিং সিস্টেম হবে, যেহেতু এটা সরকারি একটা ইনস্টিটিউশন।
ওনাদের প্রাইসিং অনুযায়ী এটা হবে। আর যেহেতু ওনারা একটা অফ ডেতে চালাবে, এটা আই বিলিভ এটা টিকেটিং সিস্টেমে হবে। শুধু বাস আর মেট্রো রেলের নেটওয়ার্ক তৈরি করাই নয়, তার সুশৃঙ্খল ম্যানেজমেন্টেও জোর দিচ্ছে বাফুফে। ম্যাচ ডেতে স্টেডিয়ামের বেশ দূরেই বন্ধ করে দেওয়া হবে যান চলাচল, দর্শকদের মাঠে আসতে হবে পায়ে হেঁটে। আমরা চাচ্ছি যে সেক্রেটারিয়েটের ওখান মোড়ের থেকে যেন এদিকে প্রবেশ না করতে পারে কোনো গাড়ি, যেন এটা ওয়াকিং প্যাথ হয়। আমরা বাতুল মোকামের পিছনে যে রাস্তাটা আছে ওটা আমরা চাবো যে ওয়াকিং প্যাথ করতে, প্লাস দিলকুশার দিকে ওয়াকিং প্যাথ হবে, যেন দর্শকরা ঢুকতে ঢুকতে যেন একটা অ্যাটমসফিয়ার হয়, যেন পুরো বাংলাদেশকে আমরা যেন নিয়ে আসতে পারি একসাথে। এটা হলো আমাদের আইডিয়া। যারা কিছুটা অসুস্থ বা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে হেল্প করার জন্য কি ধরনের আপনাদের উদ্যোগ থাকবে? ওটা আমাদের মাইন্ডে আছে। কারো যদি কোনো ইস্যু থাকে, মেডিকেল বা হেলথ ইস্যুস, আমরা ওদেরকে চেষ্টা করবো গাড়ি দিয়ে পৌঁছা দিতে স্টেডিয়াম পর্যন্ত, বা যদি কোনো আশার লাগে হুইল চেয়ার পুশ করার জন্য ওইটাও হেল্প করবো। আমরা চেষ্টা করবো যেন আমরা ফ্রেন্ডলি হই টু এভরিওয়ান। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, এত বড় একটা ইভেন্টে সবসময় সিকিউরিটি প্রশ্নটা কিন্তু চলেই আসে। আমরা জানি যে এখানে হাজার হাজার দর্শক আসবেন, মাঠে থাকবেন 15,000-এর উপরে, মাঠের বাইরে থাকবেন আরও বেশি। তো সেক্ষেত্রে দর্শকদের সিকিউরিটির জন্য আপনার বাফুফে থেকে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? আমরা অলরেডি ডিএমপি কমিশনার সাহেবের সাথে দেখা করে এসেছি। ওনাকে বলেছি যে আমাদের যে খেলাটা হচ্ছে, উনিও কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট, সো ওটা কারণে আমাদের ওনাকে ইনভাইট করা হলো, প্লাস ওনার সাথে মত বিনিময় করা হলো যে আমরা কীভাবে সিকিউরিটি বাড়াতে পারি। উনি বলেছেন যে আমরা যা যা সিকিউরিটি চাবো ওই খেলার জন্য, এএফসি রেগুলেশনসের ভিতরে যা যা সিকিউরিটি দরকার উনি ওটা বাস্তবায়ন করে দেবে। ক্রিকেটে দেখে থাকি আমরা যে ম্যাচ গড়ানোর আগে সেই মাঠে একটা মহড়া হয়ে থাকে, এই ধরনের মহড়া কি হবে এই ম্যাচকে সামনে রেখে? আমার বিশ্বাস ওনারা করবে, ওনারা একটা টেস্ট ট্রায়াল করবে, টেস্ট রান করবে। যদি যেটা বলেন ক্রিকেটে হয়, এখানেও এই স্টেডিয়ামের জন্য ওনারা একটা রেকি করে ওনাদের একটা টেস্ট রান করবে, কীভাবে ভ্যাকুয়েশন করতে হয়, কীভাবে প্রোটেকশন দিতে হয়। ওনারা জানে যে এখন একটা টাফ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, সো ওনারাও চাচ্ছে যে এই খেলাতে যেন কোনো ইনসিডেন্ট বা কিছু না হয় যেটা হ্যাম্পার করতে পারে বাংলাদেশের ইমেজকে বা খেলাকে। রবিবার সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের সামনে ট্রফি জয়ের হাতছানি, আর হোস্ট ভারতের লক্ষ্য শিরোপা ফিরে পাবার দুই প্রতিবেশী রাষ্ট্রের লড়াই ছড়াচ্ছে উত্তাপ। প্রি ম্যাচ কনফারেন্সে দুই দলের কোচ ও অধিনায়কের স্বপ্ন ইতিহাস গড়ার। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। মেহেদী নাইমের রিপোর্ট। 2022-এ একবার, 2023-এ একবার, 2024-এ আরও একবার, টানা 3 বছর যুব সাফের ট্রফি এই ভারতের কাছে ফাইনাল হারেই খুঁয়েছিল বাংলার দামাল ছেলেরা। সুপার সানডেতে আরও একটি বাংলাদেশ ভারত যুব সাফ ফাইনাল। ট্রফি ফটোশুটে দুই দলের অধিনায়কের চোখ রূপালী ওই ট্রফিতে, স্বপ্ন দুই কোচের চোখে মুখে। এবার আর হাতছাড়া নয়, ম্যাচটা ভারতের বিপক্ষে বলেই বাংলাদেশে ছড়াচ্ছে উত্তাপ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে এই প্রথম ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের ক্লাসে ফাইনাল এক্সামের আগে ভীষণ মনোযোগী শিষ্যরা। ফয়সাল, মুর্শেদ, কাদিররা টুর্নামেন্টে 3 ম্যাচে গোল করেছে 7টা, বিপরীতে গোল হজম করেছে 3টা। ভারতের মাটিতে ভারত শক্তিশালী দল, স্কোরিং সমস্যা কাটাতে না পারলে ফাইনাল জয় কঠিন হবে। প্রি ম্যাচ কনফারেন্সে সেটা ইঙ্গিত দিলেন বাংলাদেশ অধিনায়ক ও কোচ। যেহেতু ফাইনালে ইন্ডিয়া, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা, তবে ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি। ফাইনাল সবসময় একটু এক্সাইটমেন্ট কাজ করে, দুইটা টিমের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ওরা আমাদের সাথে খেলে নেই, আমরাও খেলি নাই। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। 2023 সালে সবশেষ এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা 3 ম্যাচে গোল করেছে 15টা, মানে প্রতি ম্যাচে গড়ে 5 গোল। বোঝাই যাচ্ছে মেন ইন ব্লু গোল মেশিনদের থামাতে বেশ ভালোই বেগ পেতে হবে বাংলার। তবে দলটা বাংলাদেশ বলেই সমীহ করছে ভারত। আপনারা জানেন বাংলাদেশ কতটা ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা নিজেদের প্রস্তুত করেছি ফাইনালের জন্য। ফাইনালে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চাই। নতুন এই বাংলাদেশ হারার আগে হারতে জানে না, দিল্লি না ঢাকা প্রশ্নে বজ্রকণ্ঠে উত্তর দিতে জানে। 19 বছর বয়সেই যে ওদের রক্ত টক বগিয়ে ফোটে। এবার আর খালি হাতে ফিরতে চায় না বাংলার দামাল ছেলেরা, বুক চিতিয়ে লড়েই জবাবটা দিতে চায় মাঠে। মেহেদী নাইম, 71।
মোহামেডান প্রাঙ্গণে উৎকণ্ঠা। কুমিল্লার মাঠে চলছে আবাহনী ফর্টিস বিপিএল ফুটবল ম্যাচ। সেই ম্যাচের ওপর নির্ভর করছে মোহামেডানের ট্রফি ভাগ্য। 2-1 গোলে সেই ম্যাচে হারে আবাহনী। আর 18 বছর পর প্রিমিয়ার লিগে শিরোপা জিতে নেয় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। 2002 সালে সর্বশেষ ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। এরপর দেশের অন্যতম বড় ক্লাব হয়েও বারবার হয়েছে হতাশ। 2007 সালে চালু হওয়া পেশাদার লিগে একসময় অবনমন সংকটেও পড়েছিল সাদা কালোরা। সেই ক্লাবই এবার ঘুরে দাঁড়িয়েছে। 18 ম্যাচের লিগে 3 ম্যাচ হাতে রেখে সাদা কালোরা লিখল ঐতিহাসিক প্রত্যাবর্তনের গল্প। টেবিলের 2-এ থাকা আবাহনী মোহামেডানের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে, যা বাকি 3 ম্যাচে পূরণ করতে পারবে না আকাশী নীলরা। এদিকে এই মহেন্দ্রক্ষণ উদযাপনে রাতে ক্লাবে ছুটে আসেন ভক্ত সমর্থকরা। তাদের মিষ্টি মুখ করেন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। সাদা কালোদের আরও এগিয়ে নিতে শিগগিরই উদ্যোগ নিচ্ছে ক্লাবের পরিচালক। ট্রফি ধরা না দিলেও মাঠে আর মাঠের বাইরের দাপট দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের বরাবরের মতো শিরোপাশূন্য মৌসুম কাটলেও টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন CR7, যা প্রকাশ করেছে খোদ ফোর্বস। অবশ্য রোনালদোর চেয়ে দিনকে দিন এই তালিকায় পিছিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদোর আয় 27 কোটি 50 লাখ ডলারের আশেপাশে। গত বছরের তুলনায় তার আয় 1 কোটি 50 লাখ ডলার বেড়েছে। এতে বড় অবদান তার মাঠের বাইরের এন্ডোর্সমেন্টের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিশাল ফলোয়ার। মে মাসের হিসাব অনুযায়ী পর্তুগিজ তারকার অনুসারী 93 কোটি 90 লাখ। দ্বিতীয় স্থানে উঠে এসছেন বাস্কেটবল তারকা গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্সের স্টিভেন কারি, তার আয় 15 কোটি 60 লাখ ডলার। এদিকে 5 নম্বরে থাকা লিওনেল মেসির আয় গত বছরের সমান 13 কোটি 50 লাখ ডলার আছে। ইন্টার মায়ামি ফরওয়ার্ডের আছে অ্যাডিডাস ও অ্যাপলের আকর্ষণীয় এন্ডোর্সমেন্ট। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো। তাছাড়া একটা পাশে থাকবেন এবং স্পোর্টস ভিডিওতে আপনার প্রতিদিন সকাল 9টায় খেলার খবর পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।